উনি বলেছিলেন যদি নিরপেক্ষতা রক্ষা করতে না পারে তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য, এবং এটা এখন ইতিমধ্যে ভ্যালিড কোশ্চেন হিসাবে আমি মনে করে আসতে শুরু করেছি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে আর 2-1 দিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে, উৎসাহ আছে। উনি বরং এদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো, তো দিলেন উৎসাহ, কারণ উনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক। উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন, হয়তো সেই জন্য উনি চেয়েছেন, অন্যায় কিছু না। কিন্তু তাহলে অন্যায় না হলো, বাস্তবতা হলো এটা যে ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বের সেই রাজনৈতিক দল, তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনূসের এক ধরনের পক্ষপাতিত্ব আছে, এটা আপনারা শেয়ার করতে পারবেন না, আছে। এখন যদি এই দল রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকে, তাহলে এই সরকার প্রধান হিসাবে ওনার যে চাওয়া না চাওয়া, ওনার যে পক্ষপাতিত্ব, এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না? এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না? ফেলতে বাধ্য। সেক্ষেত্রে আমি তো মনে করি যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে সেই নির্বাচনটা পরিচালনার মতো নৈতিক সক্ষমতা ডক্টর ইউনূস হারিয়েছেন, এটা মনে করি। আমি যদি মনে করি, আমার ভুল হতে পারে, আমি আবারও বলছি আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম। যদি এর কেউ পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারে না, তারটা মেনে নেবো। আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকবো না। আমার তো ভুল হচ্ছে, আমি ক্ষুদ্র মানুষ, ভুল করতে পারি। আমি এই কথাটা গত কয়েকদিন ধরেই বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন, সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনূস নেই। না, প্রথমবার উনি বলেছিলেন যে সবচেয়ে আগে সংস্কার করতে হবে, আমাদের নিজেদের সংস্কার করতে হবে। ডক্টর ইউনূস এ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর যতগুলি কথা বলেছেন, এটা হলো আমার কাছে মানে $1 মিলিয়ন একটা সেন্টেন্স ছিল। একটা ভয়ানক ঘটনা, ভয়ানক দৃশ্য। বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনি সিম্পল একটা কাজ করেন। এই সরকার 10টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যে আমি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে, অর্থ বিদেশি রপ্তানি পাচার করেছে 10টা কোম্পানি। এই 10টা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, দুদকের মামলা আছে, অনেক আছে। খালি দেখেন, আপনি একটা কথা খালি খবর নেন, এই 10টা কোম্পানির যত আইনজীবী আছে এরা কারা? একটা এখানে আওয়ামী লীগের আইনজীবী নাই কিন্তু, আর থাকলো সে পিছনে। মূল আইনজীবীর সামনে কারা, কোর্টের সামনে দাঁড়ায় কারা? হয় বিএনপি নয় জামাত, পরে দাঁড়াচ্ছে। তাহলে এরা যদি দাঁড়ায়, এই 10টা ব্যবসায়িক গ্রুপের পক্ষে যদি এরা দাঁড়ায়, তখন আদালত কি হবে? আদালতে যে কথাটা বলে, আমি দেখেন বাস্তবতাটা খেয়াল করেন। বিচারক কিন্তু আগের বিচারক অনেকে রয়ে গেছে, আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বিচারক অনেকে রয়ে গেছে, তাদেরও তো অনেক রকম সমস্যা আছে। তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে অথবা তার চেম্বার দাঁড়িয়ে গেছে, সে কি করবে রে ভাই? সে কি করবে? দোষ দিবেন, আপনি বলবেন যে এই বিচারক এই বসুন্ধরা কেন ছাড়া পেয়ে গেল, ওবায়দুল করিম কেন ছাড়া পেয়ে গেল, বলবেন তো সালমান রহমানের ভ্যাকসিনকে কেন ছাড়া পেয়ে গেল, সব তো বলবেন এগুলো আপনারা। কিন্তু তাদের জন্য ছাড়া পেল অথবা এদেরকে ছাড়া পাইতে কে সহযোগিতা করলো? কেউ কি বলবে? কেউ বলছে কোথায়? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বলে না কেন যে এই প্রতিষ্ঠানগুলো মামলা যারা লড়বে তারা তাদেরকে চিন্তা, তারা কি বিএনপি করে? যদি বলা হয় যে এই যে পক্ষে দাঁড়ালে পরে তুমি বিএনপি করতে পারবে না, সবাই বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না, এত টাকা বিএনপি ত্যাগ করবে রে ভাই, বললাম তো বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না। বিএনপির কোন আইনজীবী নেতা নাই যারা নাকি এই 10টা প্রতিষ্ঠানের মামলা করতেছে না? দেখান।